আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, মাইলস্টোনের ঘটনা কাঁদিয়েছে বাংলাদেশের সকল মানুষকে। জুলাই মাসে আমাদের সাথে কি হচ্ছে এটা আসলে আমরা বলতে পারবো না, বলার ভাষা নাই। যে সমস্ত নিরহ মাসুম বাচ্চারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় সেই দোয়া করছি। কালকে সারা দিন আমি ভিডিও করি নাই। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও দেখছেন, অনেক ফুটেজ দেখছেন, অনেক পিকচার দেখেছেন, অনেক তথ্য দেখেছেন, অনেক ভবিষ্যৎবাণী শুনেছেন, অনেক ধরনের কথা হয়েছে। আমি অনেকবার ভিডিও করতে গিয়েও পারি নাই। আমি অনেক গভীরভাবে একটু রিসার্চ করেছি। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। যদি সময় থাকে আমার কথাগুলো শুনবেন, কারণ আমি যে কথাগুলো আজকে বলবো এই কথাগুলো হয়তো আপনি আর কোনো ভিডিওতে পাবেন না। এবং এই ভিডিওটি করার পরে আমার উপরে কি চাপ আসবে কি না আসবে সেটাও আমি বলতে পারি না। তবে এতটুক বলতে পারি, যদি হাতে সময় থাকে আমার কথাগুলো শুনবেন। আমার সব কথা যে ঠিক হবে সেটাও না, মানুষ ভুলের ঊর্ধ্বে না। রিসার্চ করেছি, ভুল হতে পারে, আপনারা সেগুলোকে ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে আরও একটা ভিডিও করব। এত দেরিতে আমি কেন ভিডিও করতেছি, কারণ আজকের ভিডিওতে আমরা যেগুলো বিষয় আলোচনা করব এই বিষয়গুলো একটু আড়ালে রয়ে গেছে। তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে পুরনো যুদ্ধবিমান নিয়ে আলোচনা হবে, স্কুল পরীক্ষা নিয়ে আলোচনা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেন পয়েন্ট সেটা হচ্ছে মানবাধিকার যে সংগঠন সেটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে এবং ঘটনাটা কি আসলেই পরিকল্পিত এটা নিয়ে কথা হবে। এবং একটা ফেসবুক পোস্ট নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে, সেটা নিয়েও কথা হবে। মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে, এটা নিয়েও কথা হবে। এবং যে পেজটিকে আমরা ভবিষ্যৎ বার্তা হিসেবে দেখছি সেই পেজটির বর্তমান অবস্থা এবং তারা আসলে কারা তাদের পরিচয়টি উন্মোচিত হবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভবিষ্যৎবাণী নিয়ে যে ব্যাপারগুলো, আপনাদেরকে এই বিষয়গুলো আমি খুব ক্লিনভাবে সুন্দরভাবে কথা বলবো। আমি কোনো ভিডিও চিত্র কোনো ফুটেজ আপনাদেরকে দেখাবো না, কারণ তামিম ইকবাল ভাই যে কথাটা বলছেন আমি সেই কথার সাথে একমত প্রকাশ করছি। তিনি বলছেন যা হয়েছে ও হচ্ছে সব কিছুই প্রচণ্ড বেদনাদায়ক, আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরাও বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত এসব অবস্থার ছবি ভিডিও লাইভ করা থেকে বিরত থাকুন। দেখালেও অন্তত ঝাপসা করে দেখাবেন। ওরা আমাদের বাচ্চা, আমাদের দেখলে কষ্ট হয়, এজন্য আমরা ভিডিওগুলো দেখাবো না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এগুলো দেখলে কষ্ট হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা কিন্তু লম্বা হবে, আমি আগেই বলছি আমি কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হবে, একটু সাথে থাকেন। যে পয়েন্টগুলো আমি বলেছি আসলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমাদের যে পাইলটটি মারা গিয়েছেন আপনারা সকলেই তার ব্যাপারে জানেন, তিনি চাইলে তার যান বাঁচাতে পারতেন। আমাদের ইলিয়াস ভাই একটা পোস্ট করছে, তিনি লিখছেন পাইলট তৌকির আকাশে মারা যায়নি, তিনি মারা গিয়েছিলেন অনেক আগেই, যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। 76 সালের বিমান দিয়ে এ যুগেও বাংলাদেশে প্রশিক্ষণ হয়, আলহামদুলিল্লাহ বলতেন না? এই সমস্ত প্রাণ আমরা নিজে হাতে নিয়েছি, এটা বললে কি খুব বেশি ভুল হবে? হবে না। আচ্ছা, সবচেয়ে আসতেছে, আমরা সবগুলো বিষয় শেষ করবো, আমাকে সময় দিতে হবে, আমার কথা জড়িয়ে যাচ্ছে, এলোমেলো হচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ভিডিওটি করতেছি 12-13 বার টেক দিতে গিয়ে ভুল হচ্ছে, আমি আবার ভিডিও করতেছি, আমি বারবার আটকে যাচ্ছি, আমার পরিস্থিতি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক চলবে এইচএসসি পরীক্ষা, মানে আজকে যখন আপনি ভিডিওটি দেখছেন। আমাদের পিনাকি দাদা একটা পোস্ট করছে, পোস্টে একটু আপনাদেরকে জানানো দরকার এবং ভিডিওর যে মেন পয়েন্ট আপনারা সেটা কিন্তু মিস করবেন না। ডক্টর ইউনূস তার কারিশমায় কি এগুলো হচ্ছে? এটা কি পরিকল্পিত? কি করা হচ্ছে? এর নৈপথ্যের কারণ কি? এইটা যদি আপনি না শুইনা যান তাহলে আজকের ভিডিওতে আপনি কিছুই নিতে পারলেন না। পিনাকি ভট্টাচার্য বলছে যে আমি ইউজুয়ালি কোনো উপদেষ্টারে ফোন টোন করি না, কিন্তু আজকে আমি একটু ফোন করছি শিক্ষা সচিবরে এবং পরীক্ষা স্থগিত করতে বলছি, কিন্তু কিছুক্ষণ পরেই শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা চলবে। আমি কি এমনি গেলে বলেন? এত এত শিশু জীবন দিল, শোক দিবস পালন করা হলো,
সেখানে কি কালকে পরীক্ষাটা খুব বেশি জরুরি ছিল? এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবার আসেন মেন পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করি। দুর্ঘটনা নয়, হতে পারে জাতিসংঘের দেওয়া ইউনুসের প্রথম নাটক। আগে পরিকল্পিত ঘটনার ধোঁয়া দিয়ে ঢাকছে জাতিসংঘের অফিসের ষড়যন্ত্র। এরকম একটা পোস্ট আমার হাতে আছে। আমি কখনো এলোমেলো কথা বলি না। এবং আমি যদি আপনাদেরকে বলি যে উত্তরায় বিমান ঘটনার এটা পূর্ব পরিকল্পিত, তাহলে কি আপনি একটু অবাক হবেন? এটা একজন ভবিষ্যৎবাণী করছে, সেটাও আমরা আসতেছি। আমাদের স্কলার, লেখক, দায়ী, অ্যাক্টিভিস্ট যিনি আছেন শায়েখ তামিম আল আদানি, তার নামে একটি পোস্টার ডিজাইন করা হয়েছে এবং সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে। সত্য মিথ্যা সেটা এটা দেখলেই বুঝবেন, এবং ভাবনার বিষয়টাও বটে। কথাগুলো যেটা বলছে এগুলো ভাবনার বটে। একটু আপনাদের মাথার ভিতরে ঢুকায় দিতে চাই। সেটা হচ্ছে, যদি বলি উত্তরায় বিমান ঘটনা এক দুর্ঘটনা একটি পরিকল্পিত, তখন কেমন লাগবে আপনাদের? জি হ্যাঁ, আমেরিকা তার স্বার্থের যে কোনো কিছু করতে পারে। দূর থেকে গাজা, সিরিয়া, ইরান, সোমালিয়া, মালির ঘটনাগুলো স্বাভাবিক মনে হয়, তাই না? শুধু একবার এদেশে জাতিসংঘের অমানবাধিকার পরিষদ খুলতে দেন, বাকিটা তখন বুঝবেন। মনে রাখেন, জাতিসংঘের আঞ্চলিক দফতর খোলার জন্যই ওরা নতুন নাটক তৈরি করছে, যাতে এই ইস্যুর কারণে জাতিসংঘের ইস্যু ভুলে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, সময় আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে। একটা কথা আপনাদেরকে বলি, জাতিসংঘের একটা অফিস হলে বাংলাদেশের মুসলমানদের উপরে বাংলাদেশে অনেক কিছু ঘটবে, এটা আপনারা সকলেই জানেন। কোনো নিউজ মিডিয়ায় এগুলো কোনো কথা নেই কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা দেবেন, কেন নাই? আলেম ওলামারা এটা নিয়ে কথা বলছে, কোনো প্রতিবেদন নাই, কেন নাই? এত বড় একটা সিদ্ধান্ত সরকার না নিয়ে যারা উপদেষ্টা বানাইছি সে কেন নিল? প্রশ্নের উত্তর আছে, আমরা ভবিষ্যৎবাণী নিয়ে পরে আসতেছি, ওটাও আমাদের আলোচনার বিষয় আমরা করব। প্রথমত, আরাফাত তানভীর এই ভাই 2 দিন আগে একটা পোস্ট করছে। পোস্ট এডিট করা যায়, এটা আমরা মানলাম, কিন্তু তিনি যে কথাগুলো বলছে বা এডিট করেই বলছে, কথাগুলো কিন্তু ভাবনার। একটু আপনাদেরকে আমি শোনাতে চাই, বিগত দিনেও এরকম ঘটনা ঘটছে, তো শুনলে বুঝবেন। এই মুহূর্তে জাতিসংঘের কথিত মানবাধিকার মিশনের ইস্যু বাতিল আর কোনো ইস্যু সামনে আসলেও কান দিবেন না। জাতিসংঘের এই ইস্যুকে আমি ঘটনাটি বিস্তারিত না বলে আপনাকে যেটা বুঝাই, যে ইনি 2 দিন আগে পোস্টে যেটা বলছেন যে সামনে নায়ক নায়িকার ইস্যু আসবে, কোনো একজন আলেম বিতর্কিত মন্তব্য করে বসবে, কোনো জায়গায় আগুন ধরবে, কোনো জায়গায় বিধ্বংসের ঘটনা ঘটবে, কোনো জায়গায় হামলা হবে, এগুলো করে আমাদের মস্তিষ্ক, আমাদের মাইন্ডকে ওই দিকে ঘুরিয়ে নেওয়া হবে, যাতে এর ফাঁকে মানবাধিকার যে সংগঠন করবে সেটাকে যেন খুব সুন্দরভাবে ইউনূস সাহেব পরিচালনা করতে পারে। এটার মূল উদ্দেশ্য, তিনি এই কথাটাই বলছেন যে এই কারণ হতে পারে, এটা আমাদের চোখ ঘুরানোর জন্য, জাতিসংঘের মিশনের জন্য সবই করতে পারে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য। এই কথাকে আপনি কিভাবে ঘুরাবেন? ভবিষ্যৎবাণী পরে আসতেছি। এবার লাশ লুকানোর ঘটনা, আমাদের ইস্টাক ভাইও পোস্ট করছেন যে আহতদের সংখ্যা কমানোর কোনো সুযোগ নেই, যতগুলো আহত আমরা ততগুলোই বলবো। নিতুল চৌধুরী মাইলস্টোনের একজন শিক্ষার্থী, তিনি বলছেন, এই দেখেন, তিনি বলছেন, আমরা নিজ হাতে কমপক্ষে 20 থেকে 25 জনের লাশ বের করেছি, কিন্তু আর্মি অফিসাররা রিপোর্ট দেয় মোট মৃতের সংখ্যা 2-3 জন। যমুনা রিপোর্টার আমার বন্ধু সাফায়েত আর মহিবের থেকে জানতে চাইলে ওরা যখন বলে লাশের সংখ্যা, আর্মি অফিসার তাদের উপরে চড়াও হয়ে তাদেরকে অমানবিকভাবে মারা শুরু করে। এটা এই যে এই ভাইয়ের পোস্ট, চেহারাটা দেখে রাখেন, ইনি বলছেন এই কথা। এবার আপনাদেরকে বলি, এই যে আমাদের যে ব্যাপারটা, যে এই যে ভবিষ্যৎবাণী, আমাদের ভিতরে কি আসলেও ঈমান আছে? আমি তো মনে করি নাই। ভবিষ্যৎবাণী জানেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাছাড়া কেউ ভবিষ্যৎবাণী জানে? এই পেজটা একটা হ্যাকারদের পেজ, এটা আপনারা বলতেছেন, কিন্তু না, এটা একটা বেটিং সাইট প্রমোট করার পেজ ছিল। নাইজেরিয়ান দ্বারা পরিচালিত এই পেজটি, এরা কিন্তু কোনো স্পেসিফিকভাবে বলে নাই। এরা বলছে যে একটা বিল্ডিং বিধ্বস্ত হবে এবং সেটা তার কাঠামোগত উন্নয়নের কারণে সেটা হবে, কিন্তু এই ঘটনাকেই আমরা বাংলাদেশের সাথে ঘটে নিয়ে আমরা সেটাকে প্রমোট করতেছি। তার পেজের লাইকের সংখ্যা দিন দিন বাড়তেছে, তিনি আরও বাংলাদেশ নিয়ে পোস্ট করতেছেন, আরও ভবিষ্যৎবাণী করতেছেন। বাপরে বাপ!
আমাদের বাঙালিদের সমস্যা কোথায় জানেন? আমরা যাচাই বাছাই না করে একটা জিনিস ভাইরাল করে দিই। আমরা অনেক কথা বলি, অনেক, যার তুলনা নাই। মানে একজনরে আমরা পাইলেই লাফায়ে উঠাইয়া দিই। কোনো রিসার্চ নাই। এজন্য আমাদের কপালে এরকম। আমি শুধু এতটুক বলব, এগুলো ফেক, এগুলো রিয়েল বিশ্বাস কইরেন না। ঈমান থাকবে না। ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমরা মুসলমান হয়ে কেন এসবের পিছনে পড়ি আমি সেটা আসলে বুঝি না। বুঝছেন? আর সবচেয়ে বড় কথা, আমাদের একজন শিক্ষিকা ছিলেন, যিনি নিজের ৮০% শরীর জলা অবস্থায় তিনি ২০ জন শিক্ষার্থীকে জীবন দান করে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুক। সবাই আপনারা দেখছেন। আমি পিকচার-টিকচার দেখাবো না। এবং আপনারা যারা রক্ত দিতে চাচ্ছেন, আপনারা যত বেশি আসবেন তত ঝুঁকি বাড়বে। এজন্য ডাক্তার মারুফ ভাই বলছেন, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের, তিনি বলছেন যে রক্তের কোনো প্রয়োজন নেই। প্রথম ২৪ ঘন্টায় আমরা রক্ত নিই না। কাল সকাল ৮টা থেকে, মানে আজকে সকাল ৮টা থেকে রক্ত দিতে আসেন। ভিড় কম করলে আমাদের জন্য সুবিধা হয়। এটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এবং তারেক রহমান সাহেব উদ্বেগ জানিয়েছেন, আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো শিক্ষার্থী এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া উচিত নয়। তরুণ প্রজন্মগুলোর জন্য আমার আন্তরিক দোয়া রইল। আমি বিএনপির সকল নেতাকর্মী ও পেশাজীবীদের আহ্বান জানাই, তারা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জাতি হিসাবে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তারেক রহমান সাহেব এই কথা বলছেন। এখন এই যে এত কথা হচ্ছে, এত কথার ভিড়েও জাতিসংঘের বিষয়টা কেন হাইডে থেকে যাচ্ছে? যে সকল শিক্ষার্থীরা মারা গেছেন, এটার ফিরবে না। এটা আমি ভিডিওতে কি বলবো? আমি আমি বলে তাদের তো আসলে কিছু করতে পারবো না। আমার ভিতরটা তো আমি খুলে আপনাদের দেখাতে পারবো না যে আমার ভিতরে কেমন রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু ভাবনার বিষয়, ভাবেন, যারা ফিলিস্তিনের হত্যাকাণ্ড আটকাতে পারে না, তারা আমাদের দেশে আসে মানবাধিকার প্রতিষ্ঠা করতে। এরা চট্টগ্রাম ঘাঁটি নিবে, দুদিন পর আর্মি যুদ্ধ করবে। এরা কি করবে বাংলাদেশে, ইসলামের যে কি করবে এটা আপনি কল্পনা করতে পারতেছেন না। ওলামা একরামরা কথা বলতেছে, ডক্টর ইউনূস আপনি কেমনে পারলেন এত শহীদের উপর? আপনারা তো আপনি করেও আমার বলতে মন চাচ্ছে না। আপনারা তো আমার খুব, এটা ঠিক করেন নাই ডক্টর ইউনূস সাহেব, এটা একদম ঠিক করেন নাই। বাঙালি আপনাকে ক্ষমা করবে না। এইটা যদি ঘটে, এটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এই ঘটনা পরিকল্পিত নয়। এই যে মাইলস্টোনের যে ঘটনা, এটা পরিকল্পিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছেন। এটা মালিক চাইছেন, বিদায় হয়েছে। পরিকল্পিতভাবে কেউ ঘটাতে পারে না। শেখ হাসিনাকে এতবার হত্যা করার চেষ্টা হয়েছে, পরিকল্পিতভাবে মরছে? আল্লাহ যারা বাঁচাইবে সে কি কখনো মরবে? মরবে না। এটা লেখা ছিল তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমরা মুমিন হিসেবে কেন বিশ্বাস করি না? এটা মালিকের ইচ্ছা। কিন্তু কোনো একটা ইস্যুকে ক্রিয়েট করে বারবার জাতিসংঘের বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি লক্ষ্য করেন, জাতিসংঘের বিষয়টা মিডিয়াতে আসছে না। কেউ এভাবে নিয়ে কথা বলতেছে না। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই আপনি বাধার সম্মুখীন হবেন। আমি বলতেছি, জানি না কি হবে, কিন্তু এটাই বাস্তব। এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে বিষয়গুলো বললাম, আমি মানুষ, আমার রিসার্চ সবকিছু আমি সংবাদ মাধ্যম থেকেই কালেক্ট করছি। আমি বলতেছি না শতভাগ বিশ্বাস করতে হবে। আমার পয়েন্ট একটা, জাতিসংঘের মানবাধিকার যে বিষয়টা, এটাকে কেন এড়িয়ে যাচ্ছে গণমাধ্যম? কেন সরকার এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নিল? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিবেন। আর আমার পুরো ভিডিওতে যদি কোনো ভুল হয়, আমি মানুষ, ভুলের উঠতে না, ভুল হবে, আমাকে ধরিয়ে দিবেন। আমি আমার ভুল সংশোধন করে দেব। আমার অ্যাবাউট সেকশনে আমার ফেসবুক পেজ, আমার আইডির লিঙ্ক থাকে, ডেসক্রিপশনে থাকে, আমার নাম্বার থাকে, সব কিছু দেওয়া আছে। আমি কোনো লুকায়িত মানুষ না। আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব। কিন্তু আমার কথাগুলো ভাববেন যে আমি ঠিক বলছি নাকি ব্যাঠিক বলছি। যারা এই পর্যন্ত দেখছেন, আমি বিশ্বাস করতেছি আপনাদের মাথায় কিঞ্চিত পরিমাণ চিন্তা চেতনা আমি ঢুকায় দিতে পারছি। আর যদি পারি, এটাই হবে আমার সার্থকতা, আর কিছু না। ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে পারলে শেয়ার করে দিন, মনের জন্য সত্যতা জানতে পারে। এটাই আমার লক্ষ্য। আমার চ্যানেলে ভিউজ নেই। আমি উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিলে ভিউজ হবে, একসময় করতাম, কিন্তু বেশি করতাম না। একজন 80% করে, আমি 20% করতাম। সেটাও এখন করি না। আমার ভিউজ নাই। আমার এই মাসে ইনকাম নাই, গত মাসে ইনকাম নাই। আপনার চ্যানেল দেখবেন। তারপরেও আমি কথা বলতেছি, প্রত্যেকদিন একটা করে নিউজ করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি ভালো কিছু আপনাদেরকে জানাচ্ছি এবং দিতে পারতেছি। এটাই আমার সার্থকতা।
আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যদি আমাকে এই সত্য, আমি সঠিক পথে চলতে চাচ্ছি, সঠিক জিনিসগুলো মানুষকে জানাতে চাচ্ছি, এটা করতে যদি আপনারা আমাকে সাহায্য না করেন, তাহলে এই দোষ আপনাদের। একসময় আমিও হয়তো ২ টাকা কামাইয়ের জন্যই তো কষ্ট করি। সত্যতা তো জানানোর উদ্দেশ্য থাকে। এটা কেউ বলবে না। আমি অকপটে স্বীকার করি। কিন্তু যখন সেটা না থাকবে, মানুষের মেইন মোটিভ কি টাকা, সেটা যদি না পাবো, তখন তো আমি এরকম থাকবো না। আপনারা আমাকে খারাপ বানাবেন। এটা আপনাদের প্রতি দোষ থাকবে। এজন্য নিজ, নিজ দায়িত্ব থেকে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। কারণ আমি তো কোনো মিথ্যা বলতেছি না, তাই না? আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।